ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুলি করে হত্যা করা হয়েছে। নরেন্দ্র মোদীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা। আমি তো কোনো ব্যাপারে সহজে ঘাবড়াই না। আজকে একটা জিনিস দেখে ঘাবড়িয়ে গেলাম। ঘাবড়িয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে জিনিসটা তুলে ধরছি। কিন্তু এই আঘাতটা এরকম ভাবে আমি ভাবতেও পারি নাই। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে নিউজটা চলতেছে, নরেন্দ্র মোদীর পুরুষাঙ্গ নাকি কেটে ফেলেছে, অন্ডকোষটাকে থেতলিয়ে ফেলেছে, সেখানে মারা গিয়েছে। আজকে খুব গোপন একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, যে বিষয়টা খুব গোপনে গোপনে ঘটে গেছে, কিন্তু আমরা এই খবরটা অনেকেই জানতে পারিনি। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। আর এর ভিতরেই আরো একটা চমৎকার খবর, যেটা এই যে এতগুলো কথা যে বললাম, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে, এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ইতিহাসের অন্যতম সেরা আনন্দে ভাসছে জামাত শিবির। জামাত শিবির তাদের জীবদ্দশায় এত সুন্দর দৃশ্য দেখতে পাবে তারা কল্পনাও করেনি। জামাত শিবির লোকের মধ্যে একটা গোপন আনন্দ বিরাজ করছে। এই গোপন আনন্দ নিয়ে আমারই আলোচনা। শেখ হাসিনা কোনোদিন দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। আর সুবন্ধ বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে, পাঠিয়ে দেখো এক বিন্দু রক্ত থাকা ছাড়া এই আওয়ামী লীগের পুনর্বাসন দেশ হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের 1 মাসের মধ্যে দেখা মিলে সেই আইনের শাসনের নমুনা, যেটির নাম শোন অ্যারেস্ট বা গ্রেফতার। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের এই ছোট চ্যানেলটিতে সবসময় আপডেট এবং ভাইরাল নিউজগুলো সবার আগে আপলোড করা হয়। যারা নিয়মিত নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ করেই বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর নেমে আসলো এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন বিপদ। চারিদিকে জোর গুঞ্জন আর গোয়েন্দা তথ্যের সয়লাভ যে দিল্লির নীতি নির্ধারক ও নরেন্দ্র মোদীর চাপে যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হতে পারে প্রায় 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিমকে। এমনিতেই মায়ানমারের বাস্তুচ্যুত 12 লক্ষ রোহিঙ্গার বিশাল বোঝা বইতে গিয়ে বাংলাদেশের জনজীবন আজ বিপর্যস্ত, অর্থনীতি আজ নুয়ে পড়ার উপক্রম। ঠিক এমন এক নাজুক সময়ে এই নতুন এবং দানবীয় বিপদের কথা শুনে দেশপ্রেমিক প্রতিটি মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ভারত কি আসলেই এমন কোন শয়তানি চাল চালছে যা আমাদের এই স্বাধীন ভূখণ্ডের মেরুদণ্ড চিরতরে ভেঙে দেবে? পর্দার আড়ালে আসলে কি ধরনের লুকোচুরি খেলা চলছে যার বলি হতে যাচ্ছে বাংলাদেশ? আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করব ভারতের এই ভয়ঙ্কর পুশিন চক্রান্তের নাড়িভুড়ি। সেই সাথে আলোচনা করব লালমনিরহাটে ভারতীয় গোপন ড্রোন ভূপাতিত হওয়ার রোমহর্ষক ঘটনা এবং সীমান্তে বিজেপির এক অভাবনীয় গোপন প্রস্তুতির আসল খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা অনেক অজানা সত্য আপনার সামনে উন্মোচিত করতে যাচ্ছি। এই যে এত বড় বিপদের কথা আজ আমরা বলছি, এর শুরুটা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা এবং এক গভীর ফন্দি। বিশেষ করে 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর পুরো দৃশ্যপট যেন রাতারাতি বদলে গেছে। সবাই ভেবেছিল হয়তো আগের মতোই গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে কলকাতার মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আর ক্ষমতায় বসেই তারা তাদের উগ্রবাদী চেহারার নগ্ন বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে থাকা শুভেন্দু অধিকারীর মাথায় এখন ঘুরছে এক ভয়াবহ ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র। নির্বাচনের আগেই তারা অত্যন্ত দ্রুততার সাথে প্রায় 91 লক্ষ ভারতীয় মুসলিমদের ভোটাধিকার পুরোপুরি বাতিল করে দিয়েছিল। ভাবা যায় এক ধাক্কায় এতগুলো মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে কেবল তাদের পরিচয় আর ভাষার কারণে। এখন ক্ষমতায় বসার পর তাদের প্রধান লক্ষ্য হলো এই বিপুল সংখ্যক মানুষকে ভিটেমাটি ছাড়া করে বাংলাদেশের দিকে তাড়িয়ে দেওয়া। কলকাতায় এখন মুসলিম পরিবারগুলোর মধ্যে এক বিভীষিকাময় আতঙ্ক বিরাজ করছে। তারা বুঝতে পারছেন না তাদের সামনে আসলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই কলকাতায় বড় বড় মুসলিম ব্যবসায়ীদের উপর চড়াও হয়েছে উগ্রবাদী গোষ্ঠীগুলো, যাদের পূর্বপুরুষদের জন্ম এই মাটিতে, যারা
বংশ পরম্পরায় সেখানে ব্যবসা বাণিজ্য করে আসছিল, আজ তাদের চোখের সামনে নিজেদের তিল তিল করে গড়া প্রতিষ্ঠান ধ্বংস হতে দেখছে। দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং তাদের মনে এমন এক মৃত্যু ভয় ঢুকে দেওয়া হচ্ছে যেন বাংলাদেশে একের পর এক মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে, কিন্তু সেই মামলার একটিও কিন্তু ধোপে টিকছে না। তাহলে কি আর এই অভিযোগের কোনো ভিত্তি থাকে? এই প্রশ্নটাই উঠছে। তারেক রহমানের সরকার কি আর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে আরও কোনো পদক্ষেপ করতে পারবে? সেদিকে যেমন নজর রাখার চেষ্টা করবো, অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশে এই মুহূর্তে যে একের পর এক জঙ্গি নিয়ে একের পর এক খবর উঠে আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর, এবং কিভাবে মোহাম্মদ ইউনূসের আমলে জঙ্গিদেরকে জেল থেকে কারামুক্ত করা হয়েছিল সেই সমস্ত ঘটনা এবার সামনে আসছে, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যদিকে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ এখন কোন জায়গায়, এবং পশ্চিমবঙ্গে যে পালাবদল ঘটলো একেবারে টানা 15 বছরের পর যে বিজেপি ক্ষমতায় এলো, এর প্রভাব কি এবার ওপার বাংলায় পড়বে? বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক এখন কোথায় গিয়ে পৌঁছবে সেদিকেও কিন্তু নজর থাকবে। পাশাপাশি আমরা নজর রাখবো যে তারেক রহমানের সরকার কিভাবে সরকার পরিচালনা করছেন এবং তার সরকার কোন কোন বিষয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গোপনীয়তায় গভীর রাতে ভারত থেকে দেশে ফিরেছেন। মধ্যরাতের পর থেকেই সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মেসেজিং অ্যাপে দাবি করা হয় যে একটি বিশেষ বিমানে শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, ফিরেছেন গোপালগঞ্জে। কিছু পোস্টে একটি অস্পষ্ট ভিডিও যুক্ত করে হাসিনার দেশে ফেরার মুহূর্তকে তুলে ধরা হয়। মুহূর্তের মধ্যে সেই তথ্য ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তা শেয়ার করতে শুরু করে। যদি এই খবরে কোনো সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এবং বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণে বইছে উত্তাল হাওয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন এবং তারেক রহমানের সরকার গঠনের পর প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জোরালো দাবি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন চর্চার শীর্ষে। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলল মোদী সরকার। 17 এপ্রিল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিস্ফোরক মন্তব্য করেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধটি ভারতের আভ্যন্তরীণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ায় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ভারত সরকারের এই বার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি আরও শুধুমাত্র রাজনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং আইনি মারপ্যাচে ঢুকে পড়েছে। জয়সওয়াল সাফ জানিয়েছেন তারা সব পক্ষের সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বিল পাস হওয়ায় দিল্লির কপালে চিন্তার ভাঁজ। মোদী সরকার জানিয়েছে তারা বাংলাদেশের প্রতিটি ঘটনা প্রবাহ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই নিবিড় পর্যবেক্ষণ শব্দটির ভিতরেই লুকিয়ে আছে অনেক না বলা রহস্য। প্রশ্ন উঠছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে খলিলুর রহমানের একান্ত বৈঠকে উঠে এসেছে দ্বিপাক্ষীয় অংশীদারিত্ব গভীর করার প্রস্তাব। টানটান উত্তেজনা রয়েছে, তবুও দুই দেশেই চলছে সম্পর্কের সুতো যেন না ছেড়ে তার ব্যবস্থা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে 2024 সালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় হাসিনার বিরুদ্ধে, এবং তার প্রত্যর্পণের জন্য ভারতের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করছে তারেক সরকার। এমন পরিস্থিতিতে তার ফিরে আসা কূটনৈতিকভাবে কিন্তু অসম্ভব। বর্তমানে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। 2024 সালের অগাস্টে দেশত্যাগের পর থেকেই শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 2025 সালে জুলাই মাসে গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনার পর এ ধরনের গুজবের প্রকোপ বাড়ে। তৎকালীন সেই সহিংসতার সময় শেখ হাসিনার অডিও বার্তার মাধ্যমে কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বানেও বিভিন্ন জল্পনা তৈরি হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের খবর আওয়ামী লীগের সমর্থকদের মনোবল ধরে রাখার একটা মনস্তাত্ত্বিক কৌশল, এছাড়া বর্তমান সরকারের মধ্যে অস্বস্তি সৃষ্টি করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে